হ্যালো এভরিওয়ান, আই এম শুভম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্যাটারপিলার ডেভ। জাভা সিরিজের আগের ভিডিওতে আমরা দেখেছি ডেটা টাইপস, ভেরিয়েবলস, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য প্রিমিটিভ ডেটা টাইপস অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপস, অ্যান্ড আমরা কিছু কোডিং এক্সাম্পলস দেখেছিলাম আর হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে আমরা দেখব হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। যারা সি, সি প্লাস প্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের এটা জানা অবশ্যই জরুরি যে সি, সি প্লাস প্লাস জাভার মধ্যে ডিফারেন্সগুলো কী কী। দেন আমরা দেখব যে টাইপ কাস্টিং কী, আমরা দেখব হাউ টু টেক ইনপুট ইন জাভা, অ্যান্ড আমরা আরও কিছু কোডিং নিয়ে ডিসকাশন করব, কিছু এক্সাম্পলস প্র্যাকটিস করব, আর হোমওয়ার্কটা দেখব। তো ফার্স্টে বলি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। The first difference is the size of operator. সি, সি প্লাস প্লাসে সাইজ অফ অপারেটর অ্যাভেলেবেল রয়েছে, বাট জাভাতে সাইজ অফ অপারেটর নেই। জাভাতে আমরা ডট লেন্থ ফাংশন ইউজ করি, ফর অ্যারেজ আমরা ইউজ করি ডট লেন্থ ফাংশন। দেন আসছে পয়েন্টার অপারেটার্স। আমি আগেই বলেছি যে জাভা ইজ মোর সিকিউর অ্যান্ড ফর সেফটি জাভা পয়েন্টার ইউজ করে না। এই যে এইটা হচ্ছে আমাদের স্টার অ্যাস্টেরিক্স, এটা আমাদের পয়েন্টার ভেরিয়েবলকে বোঝায়। এটা অ্যাম্পারসেন্ট, এটাকে আমরা অ্যাড্রেস অফ অপারেটর বলি। সি, সি প্লাস প্লাসে অ্যাড্রেস অফ অপারেটর বলি এটাকে। এটা হচ্ছে আমাদের অ্যারো অপারেটর, বা এটাকে স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস অপারেটরও বলি আমরা। তো এই সমস্ত অপারেটরগুলো জাভাতে অ্যাভেলেবেল নেই। দেন আসি হচ্ছে আনসাইন্ড রাইট শিফট। আমি আগের দিন লেফট শিফট অপারেটরের ব্যাপারে বলেছিলাম। আজকে আমরা আনসাইন্ড রাইট শিফট অপারেটরটা কী সেটা দেখব। আনসাইন্ড রাইট শিফট অপারেটরটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে রাইট শিফট অপারেটর কী। আগের দিন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম, আজকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা এ ভেরিয়েবলের মধ্যে আমার একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হচ্ছে 8, ঠিক আছে, বা নাম্বারটা হচ্ছে আমাদের 4। আমি আগে বলেছি যে কম্পিউটার সায়েন্সে অলওয়েজ 32 বিট রিপ্রেজেন্টেশনে, মানে কোনো একটা নাম্বারকে 32 বিট রিপ্রেজেন্টেশনে দেখানো হয়। যখন কোনো একটা ইন্টিজার নাম্বার আমরা স্টোর করি, ঠিক আছে, সেটা 32 বিট রিপ্রেজেন্টেশনে, বাইনারিতে 32 বিট রিপ্রেজেন্টেশনে দেখানো হয়। 32 বিটস মিন 1 byte equals to 8 bits, okay, 1 byte equals to 8 bits, and 32 bits means 4 byte, 32 bits means 4 byte, ইন্টিজারের সাইজ কত, 4 byte। তো এখানে মিলে গেল। আমরা এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য 4 বিট রিপ্রেজেন্টেশন ব্যবহার করব, 4 বিট, বাট অ্যাকচুয়ালি আমি জাস্ট বোঝানোর জন্য 4 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করব, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 4 বিট রিপ্রেজেন্টেশনে হয় না, ক্যালকুলেশনটা হয় সবসময় 32 বিট রিপ্রেজেন্টেশনে। কিছু কিছু জায়গায় ফর সিম্পল পারপাস আমরা 8 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করি, 4 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করি, বাট অলওয়েজ 32 বিট রিপ্রেজেন্টেশনেই আমাদের কাজ হয়। তো 4কে যদি আমরা 4 বিট রিপ্রেজেন্টেশনে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে কীরকম দেখতে হবে, 0 1 0 0, ওকে। এইটা হচ্ছে আমাদের 4 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন। এইবার আমি এইটাকে রাইট শিফট করব বাই 1। রাইট শিফট মানে কি? রাইট শিফট মানে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে শিফট করবে, ঠিক আছে। মানে যে সাইন্ড বিটটা রয়েছে সবসময় এই বিটটাকে, একদম ফার্স্ট বিটটাকে, যেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটা হচ্ছে এমএসবি, এটাকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই এমএসবিটা হচ্ছে অলওয়েজ আমাদের সাইন্ড বিট, ঠিক আছে। আমরা যখন রাইট শিফট বা লেফট শিফট করবো, অনলি রাইট শিফট বা অনলি লেফট শিফট, তখন অলওয়েজ সাইন্ড বিট দিয়ে ফিল হবে, অলওয়েজ সাইন্ড বিট যেটা থাকবে সেটা দিয়ে ফিল হবে। মানে এই দিকে সরবে, তার মানে আমাদের কীরকম দেখতে হবে, এই 0, একটা এক্সট্রা 0 এখানে আসলো, তারপরে এটা এইদিকে সরে যাবে, 0 1 0, ঠিক আছে। তাহলে এইটা কী হবে, এইটা হবে হচ্ছে 2, ওকে। নাও এইবার আমরা মাইনাস নয়, এইবার আমরা দেখব যে যদি
হ্যাঁ, মাইনাস দিয়ে একবার দেখা যাক, মাইনাস দিয়ে দেখি। যদি -4 হতো, -4কে বাইনারিতে কীভাবে রিপ্রেজেন্ট করে আমি একবার দেখিয়ে দিচ্ছি। অলওয়েজ 4কে যদি আমরা 2's কমপ্লিমেন্ট করি তাহলে সেটা -4 হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো নাম্বারকে যদি 2's কমপ্লিমেন্ট করি, তার বাইনারি রিপ্রেজেন্টেশন যেটা থাকবে তার যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে সেটা মানে তার সাইন বিটটা চেঞ্জ হয়ে যায়। তাহলে 4কে এইভাবে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। এর যদি আমি 2's কমপ্লিমেন্ট করি তাহলে কী হবে, 0 0 1 1, এইটা হবে -4। এইবার তাহলে -4কে এখানে লিখি 1 1 0 0। এইটাকে যদি আমরা রাইট শিফট করি, ঠিক আছে, সাইন রাইট শিফট, ঠিক আছে, তার মানে সাইন বিট যেটা থাকবে সেটা দিয়ে আমরা রিপ্লেস হবে। তার মানে এইটাকে যদি আমরা রাইট শিফট করি এটা হবে হচ্ছে 1, তারপরে যেটা আছে সেটা বসে যাবে 1 1 0। তার মানে এটা কত, এইটা হচ্ছে -2, ওকে। এটা আবার 2's কমপ্লিমেন্ট করলেই বোঝা যাবে এটা কত, -2, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার অনলি রাইট শিফট। এইবার আসছে আনসাইন্ড রাইট শিফট। সবসময় খেয়াল রাখতে হবে আনসাইন্ড রাইট শিফটের ক্ষেত্রে আমাদের কী হবে, ফিল উইথ জিরোজ, অলওয়েজ ফিল উইথ জিরোজ, মানে ও কোনো রকম সাইন বিট দেখবে না, ও 0 দিয়ে ফিল করে যাবে, ঠিক আছে। আমার এই যে যদি এরকম থাকতো 1 1 0 0 মানে -4 যদি থাকতো, তাহলে এটা যদি আমি আনসাইন্ড রাইট শিফট করতাম বাই 1, দ্যাট মিনস আমার কী হতো, এটাকে 0 1 1 0, এইটা হতো আমার আনসার, ঠিক আছে। আর এইটা আমার তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 6, তাহলে আমার আনসার তো 6। বাট এইটা যদি কোডিংয়ে করতে যায় তখন কিন্তু আনসার 6 হবে না, কারণ আমি কি বলেছি, কম্পিউটার কি ব্যবহার করে 32 বিট রিপ্রেজেন্টেশন। তাহলে 32 বিট দেখতে হবে যে 32 বিটে এটা কীরকম হচ্ছে, ঠিক আছে। তো এটা গেল আমার আনসাইন্ড রাইট শিফট। এবার সে নিউ অ্যান্ড ডিলিট অপারেটর। আমরা C++-এ দেখেছি নিউ ডিলিট অপারেটর আছে, বাট জাভাতে নিউ অপারেটর নেই, এই ডিলিট অপারেটর নেই, বাট নিউ অপারেটরটা রয়েছে। জাভাতে নিউ অপারেটরটা রয়েছে বাট ডিলিট অপারেটর নেই। দেন আসছে অপারেটর ওভারলোডিং। জাভাতে অপারেটর ওভারলোডিং এক্সিস্ট করে না, ঠিক আছে। C++-এ অপারেটর ওভারলোডিং আমরা করতে পারি, বাট জাভাতে অপারেটর ওভারলোডিং করা যায় না, এক্সেপ্ট ফর প্লাস। এইটা দিয়ে আমরা দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করতে পারি, আবার আমরা অ্যাডিশনও করতে পারি, এক্সেপ্ট ফর প্লাস, ওকে। এবার আমরা দেখব টাইপ কাস্টিং। হোয়াট ইজ টাইপ কাস্টিং? টাইপ কাস্টিং হচ্ছে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলের যে ডেটা টাইপ সেটাকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করতে যাব, তখন আমাদের দরকার হবে টাইপ কাস্টিং। কনভার্টিং ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার, converting one data type to another. Okay, এবার two types of typecasting হয়, one is implicit typecasting and another one is explicit typecasting. Implicit typecasting means যেটা অটোমেটিক্যালি হয়, ঠিক আছে। এইটা আমাদের মানে ডেভেলপারকে কিছু করতে হয় না, এটা অটোমেটিক হয়ে যায়। এইটার আরেকটা নাম হচ্ছে ওয়াইডনিং। কেন এটাকে ওয়াইডনিং বলে সেটা আমি বলি। এটা আরেকটা নাম হচ্ছে ওয়াইডনিং, ওকে। যখন আমরা কোনো ছোট ডেটা টাইপকে বড় ডেটা টাইপে কনভার্ট করতে যাব, মানে ধরো আমার একটা ভেরিয়েবল রয়েছে ইন্ট টাইপ অফ ভেরিয়েবল, ঠিক আছে। এবার আমরা জানি যে ইন্ট হচ্ছে একটা ছোট ডেটা টাইপ। ধরো ইন্ট a ইকুয়ালস টু আমার রয়েছে 10, ওকে। এইবার আমি এটাকে ডাবলে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে। আমরা কি জানি, ডাবল হচ্ছে একটা বড় ডেটা টাইপ, ঠিক আছে। ইন্টের সাইজ কত, 4 বাইট, আর ডাবলের সাইজ কত, 8 বাইট। তাহলে ডাবল হচ্ছে একটা বড় ডেটা টাইপ। তাহলে ছোটো ডেটা টাইপকে যখন আমরা বড় ডেটা টাইপে কনভার্ট করব, সেটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি ডাবল b ইকুয়ালস টু a করি, তাহলে b এর মধ্যে আমাদের
10.0 স্টোর হয়ে যাবে, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি ওটা 10.0 হয়ে যাচ্ছে, বিকজ এখানে কোনো রকম ডেটা লসের ব্যাপার নেই, বরং এটা ওয়াইডনিং হচ্ছে। কিন্তু এক্সপ্লিসিট মানে এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে না, এটা ডেভেলপারকে জোরপূর্বক করতে হচ্ছে, জোর করে করতে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ন্যারোয়িং। ন্যারোয়িং কেন বলা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। আগেটার ক্ষেত্রে কেন ওয়াইডনিং বলা হলো, কারণ ওটা ছোটো ডেটা টাইপ থেকে বড় ডেটা টাইপে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, কোনো রকম ডেটা লসের ব্যাপার নেই। বাট এই ক্ষেত্রে বড় ডেটা টাইপ থেকে, মানে ধরো আমার কাছে একটা ভেরিয়েবল রয়েছে যেটা ডেটা টাইপ হচ্ছে ডাবল, আর সেটাকে আমরা কনভার্ট করতে চাইছি ইন্টে, ঠিক আছে, ডাবল 10 পয়েন্ট সামথিং রয়েছে, ধরো 3 4 6, এটাকে আমরা কনভার্ট করতে চাইছি ইন্টে, ওকে, ধরো ইন্ট বি রয়েছে। এইবার এইখানে যখন ইন্ট বি এর মধ্যে আমি একে স্টোর করাবো, তখন আমি কি জানি ইন্টে এরকম ফ্লোটের পর এই ডেসিমেল ভ্যালুগুলোকে স্টোর করানো যায় না। ডেসিমেলের পরে যে সমস্ত ভ্যালুগুলো থাকে সেগুলো ডিসকার্ড হয়ে যায়, যে সমস্ত ডিজিটগুলো থাকে ওগুলো ডিলিট হয়ে যায়, শুধুমাত্র 10টা স্টোর হবে। তাই এখানে কিন্তু ডেটা লসের ব্যাপার আছে, তাই কম্পিউটারটা নিজে থেকে করে না, এটা আমরা জোর করে করতে চাই। তাহলে যদি আমরা ইন্ট বি ইকুয়ালস টু এ লিখি, তাহলে এটা রং আনসার দেবে, ঠিক আছে। আমাদের কী করতে হবে, মানে রং আনসার মানে আমরা যেটা চাইবো সেই আনসারটা দেবে না, তাই আমাদের কী করতে হবে, এটাকে জোর করে ইন্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তার জন্য ইন্ট সামনে এরকমভাবে লিখতে হবে ইন্ট এ, দ্যাট মিনস এটাকে ইন্টে কনভার্ট করো, আমরা কম্পাইলারকে অর্ডার করছি যে কনভার্ট ইট ইন্টু ইন্ট ডেটা টাইপ, ওকে। এইবার আমরা তাহলে টাইপ কাস্টিংয়ের ব্যাপারটা বুঝলাম। এইবার আমরা যাব হচ্ছে নেক্সট টপিক, দ্যাট ইজ হাউ টু টেক ইনপুট ইন জাভা। এবার বলি, এইটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে জাভাতে ইনপুট কীভাবে নিতে হয়, কারণ ইনপুট যদি আমরা না নিতে পারি তাহলে আমরা বেশিরভাগ প্রোগ্রামে লিখতে পারবো না। আমাদেরকে সবসময় প্রোগ্রামের সমস্ত ভ্যালু আমাদেরকে নিজেদেরকে দিয়ে দিতে হবে, ইউজারের কোনো রকম ইন্ডিপেন্ডেন্সি থাকবে না। তার জন্য আমাদেরকে জানতে হবে যে হাউ টু টেক ইনপুট ইন জাভা ফ্রম দ্য ইউজার, হাউ টু টেক ইনপুট। ইনপুট, ওকে। ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ক্লাসকে ইম্পোর্ট করি, ক্লাসটার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। ক্লাসটার নাম কি? স্ক্যানার ক্লাস। স্ক্যানার ক্লাসকে আমরা ইম্পোর্ট করি, আমি দেখাচ্ছি কোডিং এক্সাম্পল দিয়ে। সো কীভাবে আমরা ইম্পোর্ট করব, আমাদেরকে কী করতে হবে, আমি ফার্স্টে রুলসগুলো বলছি। আমি এই ফার্স্টে রুলসগুলো বলি কী কী করতে হবে। ফার্স্ট রুল হচ্ছে ইম্পোর্ট দ্য স্ক্যানার ক্লাস। সেকেন্ড রুল হচ্ছে লিখে দিচ্ছি ক্রিয়েট দ্য অবজেক্ট অফ দ্য স্ক্যানার ক্লাস। অ্যান্ড থার্ড রুল হচ্ছে ইউজ দ্য স্ক্যানার অবজেক্ট টু রিড ইনপুট ফ্রম দ্য ইউজার। তাহলে ফার্স্টে আমি কী করবো, ইম্পোর্ট স্ক্যানার। এবার স্ক্যানারকে ইম্পোর্ট করতে গেলে আমাদেরকে কোথা দিয়ে ইম্পোর্ট করতে হবে, java.util.scanner, ঠিক আছে, java.util.scanner, মানে জাভা এই ইউটিল এই প্যাকেজটার মধ্যে আমাদের স্ক্যানার ক্লাসটা এক্সিস্ট করে, তার জন্য আমাদেরকে পুরোটা ইম্পোর্ট করতে হবে। আর যদি আমি জাভার ইউটিলের মধ্যে যত আমার ক্লাস রয়েছে সব যদি আমি যত আমার লাইব্রেরিজ রয়েছে সব যদি আমি ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে জাভা ইউটিল ডট স্টার। এই স্টার মিনস আমরা যত ক্লাসে সব কিছু ইম্পোর্ট করে নিয়েছি, বাট আমরা এখন সব কিছু ইম্পোর্ট করতে লাগবে না আমাদের, আমরা শুধু স্ক্যানার ইম্পোর্ট করবো। খেয়াল রাখতে হবে যে স্ক্যানারের পর আমাদেরকে এই কী হচ্ছে রানের ক্লিক হয়ে গেছিলো, ঠিক আছে, এই সেমিকোলনটা দিতে হবে, দ্যাট ইজ দ্য টার্মিনেটর, এটা আমাদের দিতেই হবে, না হলে কিন্তু হবে না, এটা দিয়ে দেবে, ওকে। এইবার আমরা কী করবো, ক্রিয়েট অ্যান অবজেক্ট, আমাদেরকে অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে। এখন যদি এটা না বোঝো কোনো ব্যাপার নয়, আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে, আস্তে আস্তে বুঝবো যে অবজেক্ট কী, কীভাবে ক্লাসের অবজেক্ট বানাতে হয় সব বুঝবো। স্ক্যানার sc ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ওকে।
এইখানে এটা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অবজেক্ট অফ দ্য স্ক্যানার ক্লাস। ওকে, অবজেক্টের নাম কি এসসি। এইবার আমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন এ, এটার মধ্যে আমি ইউজারের ইনপুট নিতে চাইছি, ঠিক আছে। আমি লিখলাম যে এন্টার এ নাম্বার। এইবার কীভাবে করব, এ ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট, ঠিক আছে। উই আর ইউজিং দ্য স্ক্যানার অবজেক্ট টু রিড দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার, ঠিক আছে। এবার এখানে নেক্সট ইন্টটা কেন লিখলাম, এটা হচ্ছে আমাদের মেথড টু টেক দ্য ইনপুট, ঠিক আছে। ইন্টের ক্ষেত্রে আমরা নেক্সট ইন্ট ইউজ করব, আর বাকিগুলোর ক্ষেত্রে কী কী ইউজ করবো আমি এখানে একটা চার্ট বানিয়ে দিচ্ছি, সমস্যা নেই কোনো, যে আলাদা আলাদা ডেটা টাইপের ক্ষেত্রে কী কী আমরা মেথড ইউজ করব। বাট ওইটা আমাদের মাথায় রাখতে হবে যে ফার্স্টে আমরা ইম্পোর্ট করবো স্ক্যানার ক্লাসকে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার দেন টার্মিনেটর। তারপর কী করতে হবে, আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেমন স্ক্যানার এসসি ইকুয়ালস টু, আমরা এখানে এসসির বদলে অন্য কোনো নামও দিতে পারতাম, কোনো সমস্যা নেই, ইকুয়ালস টু নিউ স্ক্যানার অ্যান্ড তার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে সিস্টেম ডট ইন, ঠিক আছে। এই যে এখানে কী লিখে দিয়েছে যে দ্য সিস্টেম ক্লাস কন্টেন্স সেভারাল ইউজফুল ক্লাস ফিল্ডস অ্যান্ড মেথডস, ইট ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড, ঠিক আছে। দেন আমাদেরকে যে ভেরিয়েবলের মধ্যে আমি ইউজার ইনপুটটা নিতে চাইছি সেইটাকে লিখে তারপরে এসসি ডট, সেটা কী টাইপের ভেরিয়েবল সেই টাইপের আমাদের মেথডটা ইউজ করতে হবে। ওকে, এইবার আমাদের কী করতে হবে, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন ইউ হ্যাভ এন্টার। এবার এটা যদি রান করি, এন্টারের নাম্বার আমি ধরো 12 এন্টার করলাম, ইউ হ্যাভ এন্টার 12। ওকে, বোঝা গেল। আচ্ছা, এইখানে এসসির তলায় এই যে একটা লাইন আছে, এটা কি বলছে যে রিসোর্স লিক, ঠিক আছে। এসসি ইজ নেভার ক্লোজড ইন জাভা, তাহলে আমাদেরকে এটাকে ক্লোজ করে দিতে হবে, দ্যাট ইজ আ গুড প্র্যাকটিস। ওকে, যে এটা যে ক্লোজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাট ক্লোজ করে দিলে এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। হলো, উই আর ক্লোজিং দ্য স্ক্যানার অবজেক্ট। এইবার যদি আমি রান করি, এবার দেখো এই যে এসসি তোলা যে দাগটা ছিল সেটা চলে গেছে, এন্টারের নাম্বার আমি 5 6 এন্টার করলাম, ইউ হ্যাভ এন্টার 6। এবার যেটা আমি দেখাচ্ছিলাম যে এক একটা ডেটা টাইপের ক্ষেত্রে এক একটা আমরা মেথড ইউজ করব, ঠিক আছে। এবার কী ডেটা টাইপের ক্ষেত্রে কী কী মেথড আছে সেগুলো আমি এক এক করে লিখি। ফার্স্ট ডেটা টাইপ হচ্ছে আমাদের ইন্ট, ওকে আমি একটু বড় করে দেখাচ্ছি, আমি আগে লিখে নিই তারপর বড় করে দিচ্ছি। ওকে, এইবার ইন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইন্টের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে নেক্সট ইন্ট, যেটা আমি বলেছি ইউজ করব নেক্সট ইন্ট, ইন্টের আইটা ক্যাপিটাল। ওকে, আমরা ইন্টের ক্ষেত্রে ইউজ করব নেক্সট ইন্ট। ফ্লোটের ক্ষেত্রে কি ইউজ করব, সেম নেক্সট ফ্লোট, ফ্লোটের এফ ক্যাপিটাল। ওকে, নেক্সট ফ্লোট, FLOAT, নেক্সট ফ্লোট দিয়ে ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট, যেভাবে আমরা মেথড ইউজ করি। ডাবলের ক্ষেত্রে নেক্সট ডাবল, সেম নেক্সট ডাবল, DOUBL। হলো। আচ্ছা, স্ট্রিংয়ের ক্ষেত্রে কি, যদি ওয়ান ওয়ার্ড হয় মানে কোনো রকম স্পেস ছাড়া একটা ওয়ার্ড আমরা লিখতে চাইছি, সেক্ষেত্রে জাস্ট নেক্সট, ঠিক আছে, আর কিছু লিখতে হবে না, জাস্ট নেক্সট। বাট যদি আমরা ফর আ সেন্টেন্স মানে যেখানে আমাদের ওয়ার্ডের মাঝখানে মাঝখানে স্পেস রয়েছে, সেক্ষেত্রে আমরা নেক্সট লাইন, ঠিক আছে, ফর আ সেন্টেন্স অথবা ফর আ লাইন আমরা ইউজ করবো হচ্ছে নেক্সট লাইন, এলটা ক্যাপিটাল। আর যদি ক্যারেক্টার হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ যদি জানে খুবই ভালো, আর যদি না জানে তাহলে আমি বলি এসসি ডট নেক্সট মানে সবই তো এসসি ডট দিয়েই হবে, ঠিক আছে। এই যে এগুলো সবই এসসি ডট নেক্সট ইন্ট, এসসি ডট নেক্সট ফ্লোট, এসসি ডট নেক্সট ডাবল, এসসি ডট নেক্সট, এসসি ডট নেক্সট লাইন, এসসি ডট নেক্সট। এবার নেক্সট শুধু এইটুখানি মানে কি, শুধু এইটুখানি মানে হচ্ছে আমার একটা ওয়ার্ড যাবে, বাট আমি একটা ক্যারেক্টার নিতে চাইছি, সেই ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা, তার জন্য ডট ক্যার অ্যাট
ক্যার অ্যাট 0, ঠিক আছে, ক্যার অ্যাট 0, এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ইনপুট নেওয়ার ফাংশন। ওকে, ফাংশন সবসময় কী হয়, ক্যামেল কেস, তার জন্য ফার্স্টে আমাদের ছোট মানে স্মল কেস আর তারপরে ক্যাপিটাল লেটার রয়েছে, ঠিক আছে, এক্ষেত্রেও তাই। ওকে, তাহলে এটা গেল আমাদের কীভাবে ইনপুট নিতে হয় জাভাতে। আচ্ছা, এইবার আমরা দেখব হচ্ছে, এবার আমরা দেখব যে প্র্যাকটিস হোমওয়ার্ক দেওয়া ছিল সেখানে ফার্স্ট হচ্ছে আমাদের সেকশন এতে প্রেডিক্ট দ্য আউটপুট কী হবে। তো এটা খুবই ইজি, 7 আছে 2 আছে, যদি a/b করি মানে 7/2 করি তাহলে কত হয়, খেয়াল রাখতে হবে যে এটা ইন্ট রয়েছে, তাহলে 7কে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে 3। ওকে, এই রিমাইন্ডারটা আমাদের আর লাগবে না। আচ্ছা, a mod b, এক্ষেত্রে রিমাইন্ডারটা আমাদের প্রিন্ট হবে। আচ্ছা, ডাবল, এটা হচ্ছে টাইপ কাস্টিং করছি আমরা, ঠিক আছে, তার মানে a/b করলে কত হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 3.5। ওকে, বাট এখানে যেহেতু ডাবল দিয়ে আমি টাইপ কাস্টিং করেছি তার জন্য 3.5 হবে আনসার আমাদের। যদি শুধু প্রিন্ট হতো তাহলে শুধু 3 প্রিন্ট হতো, বাট এখানে 3.5 প্রিন্ট হবে কারণ ডাবল আমরা টাইপ কাস্টিং ইউজ করছি। আচ্ছা, এক্ষেত্রে কী হবে, 5 আছে, 5 প্লাস প্লাস, দ্যাট মিনস 5টা কত হলো 6, প্লাস 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 6, 5 প্লাস প্লাস মিনস হচ্ছে, তো আমাদের আছে x প্লাস প্লাস, তার মানে 5 প্লাস প্লাস, কিন্তু 5 প্লাস প্লাস এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, দ্যাট মিনস 5 কিন্তু 6 হয়ে গেছে, কিন্তু এইখানে আমরা ধরবো কোনটা, 5টাকেই ধরবো, 5। ওকে, প্লাস 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 এক্স, দ্যাট মিনস এইখানে কিন্তু ও কিন্তু 6 হয়ে রয়েছে অলরেডি, তার উপর আমি প্লাস প্লাস এক্স করছি, মানে 6টাকে আরও বাড়াচ্ছি, এক বাড়ি হচ্ছে 7, আর এইখানে তারপরে এক্স মানে 7টা এখানে নিচ্ছে, তার মানে এইখানে নিচ্ছে প্রথমে 5 আর এখানে নিচ্ছে 7, তার মানে এটার আনসার হবে 7। ওকে, নেক্সট কি, এটা তো ইজি, পি ফলস রয়েছে, আর 10/0 = 0 কখনোই হবে না, এটাও ফলস, তাই দুটো যদি ফলস হয় অ্যান্ড অপারেশন করলে অলওয়েজ ফলসই হবে। এটাও ইজি, n6 কি লেস দেন 6, আচ্ছা এটা কী হচ্ছে, লেফট শিফট রাইট শিফট করছি, ইজি। ইভেন অর অড, take an integer and print whether it's even or odd using the percentage operator, মানে মডুলাস অপারেটর। খুবই ইজি, আমাদের কি করতে হবে, যদি কোনো একটা নাম্বার সেটা ইভেন নাকি অড কী করে বুঝবো, যদি 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তবে সেটা ইভেন, আর 2 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার থাকে দেন সেটা অড। দ্যাট মিন্স আমাদেরকে যে নাম্বারটা n সেটা যদি আমি 2 দিয়ে মড করার পর ইকুয়ালস টু আমাদের 0 হয়, দেন সেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার, আর যদি না হয় দেন সেটা অড নাম্বার। এটা টার্নারি অপারেটর দিয়ে আরামসে করতে পারো। টার্নারি অপারেটরকে কিন্তু শর্ট হ্যান্ড ইফ এলসও বলে। আচ্ছা, সোয়াপ উইদাউট থার্ড ভ্যালু, এটা আগের দিন দেখেছি। সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর, এটা ইজি। গ্রেড চেকার, নেস্টেড টার্নারি অপারেটর দিয়ে করতে হবে, যে করেছে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে। লিপিয়ার চেকার, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, সেটা অনেক জায়গাতেই দেয়, যে চেক ইফ আ ইয়ার ইজ লিপ ইয়ার অর নট। দেন আমাদেরকে রুলটা জানতে হবে যে কোনো একটা ইয়ার কখন লিপ ইয়ার হবে। যদি ইয়ারটা 400 মানে 100 দিয়ে ডিভাইড হয় তাহলে চেক করতে হবে যে সেটা 400 দিয়ে ডিভাইডেড নাকি, মানে ধরো যে সমস্ত সেঞ্চুরি ইয়ারগুলো আছে সেগুলো 100 দিয়ে ডিভাইডেড, 100 দিয়ে ডিভিজিবল, অ্যান্ড সেটা যদি 400 দিয়ে ডিভিজিবল হয় দেন সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। আর যে সমস্ত ইয়ারগুলো 100 দিয়ে ডিভিজিবল নয় তার মানে সেগুলো হচ্ছে অন্য ডেট, যেমন 2002, 2004, 2008, এগুলো 100 দিয়ে ডিভিজিবল নয়, বাট এইগুলো কিন্তু লিপ ইয়ার। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোনগুলো 100 দিয়ে ডিভিজিবল নয় বাট 4 দিয়ে ডিভিজিবল, সেই সমস্ত ইয়ারগুলো আমাদের লিপ ইয়ারের মধ্যে পড়ছে। টেম্পারেচার কনভার্টার, এটা ইজি, যে সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। এবার এগুলো ডিবাগ করতে হবে যে কোনো রকম এরার রয়েছে নাকি। এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, আচ্ছা এটা ইফেলস দিয়ে রয়েছে, ইফেলস তো আমি এখনো দেখাইনি, তো ঠিক আছে এটা পরের দিন দেখাবো ওখানে। আজকে এইটুকুনি থাক, আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড লাইক করে দেবে ভিডিও যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।